এখন আসেন তো আমরা একটু দেখি প্রশ্ন সলভ করতে পারি কিনা, কারণ দিনের শেষে আমার কাছে মেইন ইম্পর্টেন্ট ব্যাপারটা কি, প্রশ্ন সলভ করা নাকি জ্ঞান অর্জন করা? প্রশ্ন সলভ করা। কারণ আপনি যত কিছুই বলেন না কেন, ওই কি বলে যে আমরা এই বয়সে কেউ জ্ঞান অর্জন করতে আসি নাই, তাই তো? তো যে কাজগুলো করতে এসেছি সেটা হচ্ছে কি, চাকরি পাওয়ার জন্য যে পড়ালেখা আছে সেই পড়ালেখা করতে এসেছি। তো সেজন্য আমরা আলটিমেটলি যাই পড়ছি না কেন, প্রশ্ন যদি সলভ করতে পারি তাহলে আমরা মোটামুটি ঠিক ট্র্যাকে আছি, আর যদি প্রশ্নই সলভ না করতে পারি তাহলে সেই পড়ালেখার খুব একটা বেশি ভ্যালিউ থাকবে না আলটিমেটলি। আসেন দেখি, বলা হচ্ছে হি ওয়াজ রাদার ডিসএগ্রিয়েবল ম্যান। কে কে পারেন হ্যান্ড রেজ করবেন, কেউ অ্যান্সার করে দিবেন না, সবাই হ্যান্ড রেজ করবেন, আমি যাকে ধরবো সে বলবেন, একজন একজন করে আমি আনমিউট করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, কে কে হ্যান্ড রেজ করেছেন দেখে, আমার সাথে যারা আনমিউটেড আছেন তাদের বলার দরকার নাই, বাকি যারা আছেন তাদেরকে একটু যদি সুযোগ দেই। একেবারে প্রথম থেকে যদি লাবণী খাতুন আছেন, লাবণী খাতুনকে আনমিউট করে দিয়েছি। লাবণী কেমন আছেন? আমি তো আনমিউট মনে হয় করেছি, লাবণীকে শুনতে পাচ্ছি না। লাবণী শুনতে পাচ্ছেন? আপনার আনমিউট করলে আপনার রিকোয়েস্ট যায়, সেটা একসেপ্ট করতে হবে, নয়তো শুনতে পাবো না আমি। হ্যাঁ, এবার হবে, আপনার এবার কথা শোনা যাবে। হ্যাঁ, দেখি তো। আচ্ছা বলেন, এটা কি হবে? জি স্যার, এটা ম্যান নাউনকে মডিফাই করছে, এটা অ্যাডজেক্টিভ হবে স্যার। হ্যাঁ, নাউনকে মডিফাই করছে, সেক্ষেত্রে এটা অবশ্যই কি হবে, একটি অ্যাডজেক্টিভ হবে। আশা করছি বুঝেই আনসার করছি আমরা, তাই তো? জি স্যার। এরপরে ক্যাটেল, এটা তো করেছি আমরা, তাও বলে ফেলেন তো লাবণী, এটা কি হবে? ক্যাটেল এটা কালেকটিভ নাউন হবে স্যার। কালেকটিভ নাউন, ভেরি গুড। জি স্যার। এরপর যদি বলি গার্ল, এটাও তো আমরা করেছি, পার্টস অফ গার্ল এটা কমন নাউন হবে স্যার। আর হয়ে যাচ্ছে একটা কমন নাউন, ভেরি গুড লাবণী। এবার লাবণী একটু চুপ করবেন, লাবণী এবার বলবেন না। এরপরে যদি আমরা বলি, এরপরের প্রশ্নটা বলবেন ম্যান ক্যান নট লিভ অ্যালোন, এটা সোহেল মিয়া বলবেন। সোহেল কেমন আছেন? আনমিউট করে দিয়েছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সোহেল কেমন আছেন? জি স্যার, ভালো আছি, ভালো আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। বলেন, এটা কি হবে? অ্যালোন এটা অ্যাডভার্ব স্যার। অ্যাডভার্ব হবে, তাই তো? কেন অ্যাডভার্ব হলো? এটা ভার্বকে মডিফাই করছে, কিভাবে মডিফাই করছে। আমি যদি প্রশ্ন করি ম্যান ক্যান নট লিভ অ্যালোন, লিভ কে মডিফাই করছে অ্যালোন। আমি যদি সেন্টেন্সটিকে প্রশ্ন করি মানুষ কিভাবে বসবাস করতে পারে না, একা বসবাস করতে পারে না, সেক্ষেত্রে এটি একটি হয়ে যাচ্ছে কি অ্যাডভার্ব, তাই তো? এরপরেরটা বলবেন দ্য সান হ্যাজ গন ডাউন। সোহানা বলবেন, সোহানা বলেন তো এটা কি হবে? দ্য সান হ্যাজ গন ডাউন, এটা কি হবে? ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম সোহানা, ভালো আছেন আশা করছি। ভালো। The sun has gone down. অ্যাডভার্ব, কারণ আমরা সেন্টেন্সকে দেখছি, এই দুই একজন পণ্ডিত আছেন তারা বোর্ডের মধ্যে দাগাচ্ছেন প্রিপোজিশন, মানে এমসিকিউর মধ্যে দাগাতে পারে না ঠিকঠাক মতো, এই জায়গার মধ্যে পণ্ডিতি শুরু করেছে বোর্ডের মধ্যে। হ্যাঁ হাত উঠে রাখছি, আপনাকে আনমিউট করতেছি না। হ্যাঁ হ্যাঁ, কখন থেকে হাত উঠে রাখছি, হাত ভেঙে গেছে একদম। সর্বনাশ, আপনার হাত ভেঙে গিয়েছে? প্লাস্টার করতে হবে, প্লাস্টার। তাহলে ডক্টর খুঁজতে হবে, আমাদের মধ্যে ডক্টর কেউ থাকলে আমাদের সোহানের হাতটাকে একটু প্লাস্টার করে দিবে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তাহলে এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব, তাই তো? কারণ আমি যদি সেন্টেন্সকে প্রশ্ন করি দ্য সান হ্যাজ গন ডাউন, সূর্য কোথায় গিয়েছে, উত্তরে চলে আসে ডুবে গিয়েছে। গন কে মডিফাই করছে ডাউন, তাহলে সেটা কি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব, ভেরি গুড। হি রিচড হোম সেফলি, এটা আমাকে বলবেন হচ্ছে এরপরে কে আছেন? কিভাবে বলছে? আব্দুল সালাম, আব্দুল সালাম বলেন। সেফলি, হোম সেফলি। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, কেমন আছেন আব্দুল সালাম? স্যার ভালো আছি, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। স্যার এটা অ্যাডভার্ব হবে। অ্যাডভার্ব হবে, কারণ সে কাকে মডিফাই করছে? হোম। হোম কে না, হোম তো বাসা। কিভাবে পৌঁছালো, সে কিভাবে পৌঁছেছে, সে কিভাবে পৌঁছেছে। আমি যদি প্রশ্ন করি সে কিভাবে বাড়িতে পৌঁছেছে, সে হচ্ছে বাড়িতে পড়েছে। স্যার এলওয়াই থাকলে তো অ্যাডভার্ব হয়। অ্যাডভার্ব হবে না, এলওয়াই থাকলে অ্যাডভার্ব হবে, নট নেসেসারি। আমি এটা দেখাচ্ছি একটু পরে। সময় নাউনের সাথে এলওয়াই থাকলে তো অ্যাডজেক্টিভ হয়। হ্যাঁ আচ্ছা বলেন, এটা বিউটি ইজ ট্রুথ, এটা কি হবে? বিউটি তো নাউন হবে স্যার। অ্যাবস্ট্রাক্ট নাউন। আপনার বান্ধবী বিউটি হয় তাহলে এটাও তো নাউনই হবে। কোন নাউন?
এটা হচ্ছে ভেরি গুড। আহ, এরপরে আমরা যদি বলি দ্য বয় রাইটস ওয়েল, এটা আমাকে বলবেন মারজু আক্তার। মারজু আক্তারকে আনমিউট করে দিয়েছি। মারজু আক্তার কেমন আছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? জি আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি স্যার, ভালো আছি। জি বলেন, এটা কি হবে? দ্য বয় রাইটস ওয়েল, ওয়েলটা কি? বলতে পারবেন? অ্যাডভার্ব। স্যার কথা ক্লিয়ার বোঝা যায় না। এই কথা নাকি ক্লিয়ার বোঝা যায় না? আপনাকে একটা ধমক। এটা বাহানা, এটা হচ্ছে বাহানা, বুঝতে পেরেছেন? অনেক সময় আমরা যদি অ্যান্সার মানে খুবই ইমিডিয়েটলি না পারি, তখন আমরা মাঝে মধ্যে বাহানা দিই। কি কি বুঝতে পারছি না, মানে এটা বলে আপনার সময় নেই, আমাদেরকে আরেকটু সময় দেওয়া হয়, ঠিক আছে? এটা অবশ্যই হয়ে যাচ্ছে কি বলেন তো? এটা তাসলিমা আক্তার, তাসলিমা আক্তার রিমা। রিমা শুনতে পাচ্ছেন? আপনার আনমিউট হয়নি। এটা কি হবে? স্যার অ্যাডভার্ব হবে, কারণ রাইটস ওয়েল কিভাবে Verb কে লিখছে, modify তাই তো? সুন্দর করে লিখে আবার ভার্বকে মডিফাই করছে, নিঃসন্দেহে সেটি একটি অ্যাডভার্ব হয়ে যায়, তাই তো? অ্যাডভার্ব। রানস ফাস্ট, ফাস্টটা কি হবে? এটা আমাকে বলবেন হচ্ছে কে? দাঁড়ান, পুরুষ কে আছেন? অ্যাডজেক্টিভ হবে স্যার। অ্যাডজেক্টিভ হবে? জি না স্যার অ্যাডভার্ব হবে, অ্যাডভার্ব হবে। আচ্ছা, এটা Verb কে আমাকে modify বলবেন করছে। হচ্ছে আব্দুল সালাম। তো আনমিউট করা আছেন আব্দুল সালাম না, অন্য স্যার, কোনো পুরুষকে এটাকে না। এটাকে বলা হচ্ছে স্যার। এটা আমাকে বলবেন হচ্ছে কাজী মোহাম্মদ হোসাইন কাজী। এটা কি হবে বলেন তো? মোহাম্মদ হোসাইন কাজী। আমি শুনতে পাচ্ছি না। স্যার আমি বলবো, হ্যাঁ বলেন। এটা তো অ্যাডভার্ব হবে, কারণ কিভাবে দৌড়ায়। কিভাবে দৌড়ায়, আবার ভার্বকে সে মডিফাই করছে, তাই তো? জি স্যার, জি জি স্যার। স্যার। ভার্বকে modify মডিফাই করছে। করছে, সেক্ষেত্রে অবশ্যই এটি হয়ে যাচ্ছে একটি স্যার এখানে কারা জানি আগে আগে দাগা দিচ্ছে। এই দাগা দিচ্ছে। এরা আসলে ঠিক করছেন না কাজগুলো। যারা দাগাইতেছে বোর্ডে। এই বোর্ডে আমি তো একবার বললাম যে জিনিসটা আমি বিরক্ত হচ্ছি, বাট স্টিল এই জিনিসটা যদি এই যে সজীব করছেন, রুমি খানম করছেন, মাসুম কামাল করছেন, আমি নামগুলো কিন্তু দেখতে পাচ্ছি। আমি চাইলেই ওনাদেরকে বের করে দিতে পারি, কিন্তু মায়া লাগছে আমার। জিনিসটা হচ্ছে কি, স্যার ওয়ার্নিং দিয়ে দেন। ওয়ার্নিং তো দিয়ে দিচ্ছি, কিন্তু একটু এই জিনিসটা করবেন না। করে সেটা বলে দে, যে অপশনে যাইতে মানা করে দেন। ওই অপশনে যাইতে মানা করে দিলে পরে দেখা যাবে যে আরো মানে অনেকে আছে যে যারা এটাতে দাগাদাগি, এটাতে টিপ দিলে দাগাদাগি হবে না সেটা দেখার জন্য একবার দাগানো শুরু করবে, মানে এটাতে টিপ দিলে কি দাগাদাগি হয় কিনা সেটা দেখার জন্য আবার দাগানো শুরু করবে। এই কাজটা আর করবেন না, হ্যাঁ? তাহলে আসলে ভালো হবে না জিনিসটা। আচ্ছা, তাহলে এটা যদি আমরা বলি এখন না, এটা এরপরে বলা হচ্ছে ডু নট গেট ইনটু দ্য রানিং ট্রেন। ডু নট গেট ইনটু দ্য রানিং ট্রেন, যেখানে বলা হচ্ছে রানিং। রানিং কথাটি কোন পার্টস অফ স্পিচ বলেন তো? স্যার অ্যাডজেক্টিভ। হুম, অ্যাডজেক্টিভ স্যার। অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ হলো? অ্যাডজেক্টিভ হবে। ট্রেনকে modify ট্রেনের করছে। অবস্থা বলছে। নাউনকে। ট্রেনের ব্যাপারে তথ্য দিচ্ছে, তাই তো? ট্রেন হচ্ছে একটা নাউন। ট্রেন কোন নাউন? জি। ট্রেন হচ্ছে স্যার কমন নাউন। কমন নাউন। তাহলে ট্রেনের ব্যাপারে যখন তথ্য দিচ্ছে সেটি অবশ্যই একটি অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। Adjective। একটি নাউনের ব্যাপারে যখন তথ্য দিচ্ছে সে অবশ্যই একটি কি হয়ে যাচ্ছে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, তাই তো? ভেরি গুড। এরপর বলা হচ্ছে এভরি ম্যান ইজ পোটেনশিয়াল। এভরি কথাটা কি? স্যার এভরি অ্যাডজেক্টিভ। স্যার অ্যাডজেক্টিভ, ম্যানকে মডিফাই করছে। এভরি। কিন্তু আমি যদি বলি এভরিওয়ান, এই সুমাইয়া সুমি, আমি নাম দেখতে পাচ্ছি বলতেছি, এরপরেও মানে এটা আসলে কি ধরনের কথা না? লজ্জাও তো লাগা উচিত যে আমার নামটা বারবার পড়তেছে, যে আমি বিরক্ত করছি। মনিরা আবার এই কাজ করলেন। আপনারা যারা দাগাচ্ছেন তাদের নামটা দেখা যাচ্ছে তো রে বাবা। এমন হতো যে আপনারা তো নিজেরা বুঝতে পারছেন যে আরে আমার নাম তো স্যার পড়ছে। এখন কিছু কিছু মানুষ আছে হিরো আলম টাইপের, নেগেটিভ ভাবে ভাইরাল হতে চায় যে স্যার আমাকে বকা দিবে, তাহলে আমাদের এই ক্লাসের 900 মানুষ আমাকে চিনবে, আমার বিশাল ক্রেডিট হবে, তাই না? এখন এই হিরো আলম টাইপের যদি কেউ থাকেন বা জায়েদ খান টাইপের যদি কেউ থাকেন, ডিগবাজি করে আপনি ফেমাস হতে চান, ক্লাসে ঝাড়ি গিয়ে ফেমাস হতে চান, তাহলে আলাদা হিসেব, তাদেরকে কিছু বলার নাই। তাহলে আপনাকে আমি ঝাড়ি দিবও না, কারণ আপনি হচ্ছেন একটা উচ্ছিষ্ট হয়ে যাবেন আমার কাছে, ঠিক আছে? তো এই কাজটা করবেন না। এগুলো করলে ক্লাসের সময় নষ্ট হয়। জি স্যার, অবশ্যই এই কাজ করলে ক্লাসের সময় নষ্ট হয়। কি করব, হিরো আলম আর এই কি জায়েদ খান এদেরকে নিয়ে আসলে পারা যাচ্ছে না আনফরচুনেটলি। তো সেক্ষেত্রে যদি আমরা যাই, এটা হয়ে যাচ্ছে কি এভরি ম্যান ইজ পোটেনশিয়াল। এই এভরি কথাটা অবশ্যই হয়ে যাচ্ছে একটি অ্যাডজেক্টিভ।
অ্যাডজেক্টিভ, তাই তো? অ্যাডজেক্টিভ, সে কিনা নাউনকে মডিফাই করছে। আচ্ছা, এই এতটুকু আমাদের অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্পর্কে যতটুকু পড়িয়েছি ততটুকু কি বোঝা গেল? জি স্যার। ওকে, এখান থেকে প্রশ্ন আসতে পারবো আমরা? জি স্যার। গেল স্যার। ইনশাআল্লাহ। এবার আসেন আমরা একটু ভার্ব সম্পর্কে চাই, যেখানে ভার্বের একটা ভাস্ট এরিয়া আছে। ভার্বের একটা ভাস্ট এরিয়া আছে, যেই এরিয়াটি আমরা দেখার চেষ্টা করব। স্যার আপনার ফেসবুক আইডি, আমি ফেসবুক আইডি দিব, আর আপনারা পরে আমার ফেসবুক আইডির মধ্যে গিয়ে দাগাদাগি শুরু করবেন। আপনাদেরকে কোনো কিছুই দেওয়া যাবে না ভাই, আপনাদেরকে আমি ভয় পেয়েছি। নাউজুবিল্লাহ টাইপের কথাবার্তা, মানে আপনারা কি যে অবস্থা, এত বাচ্চা আমি দেখি নাই, মানে এত 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 ছোট বাচ্চাদের মতো বিহেভিয়ার আমি খুব কম দেখেছি। মানে কি, আমি বললাম যে দাগাবেন না, এরপরও দাগাচ্ছে, আজব অবস্থা। এটা আসলে একটু বোকামি আর কি, বোকামি না, এটা আসলে আমি আমার ভাষা হয়তো বা আপনি আমি বকা দিলেও সেটা আপনার কাছে শুনতে খারাপ লাগবে না, বাট আমি কিন্তু বকা দিচ্ছি আপনাকে, আমি কিন্তু আপনাকে ধমক দিচ্ছি। তো একজন টিচার হিসেবে যতটুকু বলা উচিত বা যতটুকু বলা যায় আমি ততটুকু আপনাকে বলছি। এখন আমি কি আপনাকে ঝাড়ি বলতে ওই রাস্তাঘাটের যেরকম ঝাড়ি দেয় ওই রকম ঝাড়ি দিব আপনাকে? নিশ্চয়ই আমার একটা বলার মাধুর্যতা থাকবে। তার মানে তো এই না যে আমি আপনাকে ঝাড়ি দিচ্ছি না, আমি তো অবশ্যই আপনাকে ঝাড়ি দিচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে আসেন এরপরে যদি যে আমরা ভার্ব সম্পর্কে আমরা এখন পড়বো। দেখেন, ভার্ব একটা ওয়াইড এরিয়া রয়েছে এই ভার্বের, কিন্তু প্রথমে যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি হোয়াট ইজ ভার্ব একটি সেন্টেন্সে, ভার্ব কি, তাহলে আপনি কি বলবেন আমাকে? বলেন তো ভার্বটা কি, আপনার কাছে কি মনে হয়? হোয়াট ইজ ভার্ব? আমি যদি বলি হচ্ছে এটা, আমাকে বলবেন হচ্ছে রিনা। রিনা, আমাকে বলেন তো ভার্বটা কি? রিনা, ভার্ব কি? স্যার ভার্ব হচ্ছে কোনো কিছু করা, ঠিক যেমন আছে, go, ডিফারেন্ট walk। ডিফারেন্ট কেউ কিছু বলতে পারবেন? হ্যাঁ, কোনো কিছু করা, আমি একমত আপনার সাথে। এরপরে যদি আমরা বলি আর কে আছেন, অনেকে আছেন, গ্যালাক্সি, রিয়েলমি, শাওমি, তারপরে ওপ্পো, নামগুলো সুন্দর কিন্তু পড়তে একটু কষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে বাংলায় কোনো নাম যদি আপনার কেউ রেখে থাকে সেগুলো রাখবেন, আর নয়তো ইংরেজি এই যে শাওমি, রিয়েলমি সব নামগুলো আছে এগুলোও সুন্দর, কিন্তু এগুলো তো অনেকের নাম। এই যে আবার কেউ কেউ আছেন টেকনো, কেউ কেউ আছেন এরকম যে কি আপনার কি অকাপিয়া নাকি কি এরকম নাম আমি পেয়েছি, ইনফিনিক্স নাম পেয়েছি। তো এইগুলোর নামগুলো সুন্দর আছে কিন্তু পড়তে একটু কষ্ট হয়। আচ্ছা, যাই হোক, এখন ভার্বের ব্যাপারে যেটা আমাকে সুমি মাত্র বললেন সেটা হচ্ছে কি, ভার্ব মানে কোনো একটা কাজ করা, তাই তো? নীরা, বলেন তো ভার্ব মানে কি? এরপরে আমাকে সোহেল বলবেন ভার্ব মানে কি। ভার্বের সম্পর্কে আপনার মাথায় কি আসে ভার্ব কথাটি শুনতে? যে করাকে বেসিকলি পরীক্ষায় কখনো এমন করে আসবে না যে ভার্বটা আসলে কি, পরীক্ষা এমন করে আসবে না। ভার্বের ডেপথ সম্পর্কে আপনার প্রথমে জানা প্রয়োজন, যে হোয়াট ইজ দ্য ডেপথ অফ আ ভার্ব। দেখেন, আমি যদি একটি কথা বলি যে শি হ্যাজ আ বেবি, এবং আমি যদি বলি মাদার অফ টু বেবি বয়স, এই যে দুটো কথা আমি বললাম, এখানে সেন্টেন্স কাকে আপনি বলবেন বলেন তো? স্যার প্রথমটাকে। কারণ কি, আমরা সেন্টেন্স সম্পর্কে যখন জিজ্ঞাসা করি যে হোয়াট ইজ আ সেন্টেন্স, আপনি সাধারণত বলে থাকেন স্যার পাশাপাশি কতগুলো শব্দ যখন একসাথে বসে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করে থাকে তাকে আমরা সেন্টেন্স বলে থাকি, তাই না? অর্থবোধক স্যার। অর্থবোধক। এখন মাদার অফ আ বেবি বয়, সেটাও তো একটা অর্থবোধক সেন্টেন্স, মানে শব্দ তৈরি, মানে অর্থ বোঝানো গিয়েছে, বাট স্টিল এটাকে আপনি সেন্টেন্স বলতে পারবেন না, এটা নট আ সেন্টেন্স। এর কারণটা হচ্ছে দেয়ার ইজ নো ভার্ব, কিন্তু এটাকে আপনি সেন্টেন্স বলবেন কারণ এখানে একটি ভার্ব আছে। তার মানে পাশাপাশি কতগুলো শব্দ একসাথে বসে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করুক আর না করুক, সেখানে যদি ভার্ব থাকে তাহলে সেটি সেন্টেন্স, সেখানে যদি ভার্ব না থাকে তাহলে সেটি সেন্টেন্স না। এরকম 1 কোটি শব্দ যদি একসাথে থাকে সেটি সেন্টেন্স হবে না, আনলেস অর আনটিল দেয়ার ইজ আ ভার্ব। এতটুকু বুঝলেন ভার্বের গুরুত্বটা একটি সেন্টেন্স? তাহলে আমরা যদি বলি একটি সেন্টেন্স হতে গেলে অবশ্যই সেখানে একটি ভার্ব থাকতে হবে। একটি সেন্টেন্স হতে গেলে অবশ্যই সেখানে একটি ভার্ব থাকতে হবে, সেখানে একটি ভার্ব থাকতে হবে।
ভার্ব থাকতে হবে। ভার্ববিহীন হাজার শব্দ একসাথে থাকলেও তা সেন্টেন্স হয় না, যদি না সেখানে একটি কি থাকে, ভার্ব থাকে। যদি না সেখানে একটি ভার্ব থাকে, একটি ভার্ব থাকে। ক্লিয়ার? এতটুকু বুঝলেন? জি স্যার। আচ্ছা, যারা বলছেন সাউন্ডে প্রবলেম হচ্ছে তারা একটু নিজেদের নেটওয়ার্কটা চেক করবেন। আমার সাথে যারা আনমিউট করা আছেন আপনারা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন না সাউন্ড? জি স্যার। সোহেল, তারপরে কামাল বলেন তো আমাকে, সাউন্ড কি ক্লিয়ার? মীরা, সোহানা কোথায় বলছেন? সোহানা সাউন্ড শুনতে পাচ্ছেন স্পষ্ট? স্যার একদম ক্লিয়ার স্যার, সুপার সাউন্ড। সুপার, হ্যাঁ স্যার ক্লিয়ার শুনতে পাচ্ছি। সুপার সাউন্ড। তাহলে যদি আমি বলি যে ঝামেলা নাই, তার মানে যার এখানে সাউন্ড থেকে প্রবলেম আছে তিনি হয়তো বা একটু নেটওয়ার্কের ডিস্টার্বের মধ্যে আছেন এখন, ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি বলি যে যেখানে কোনো একটি ভার্ব থাকে সেটি অবশ্যই সেন্টেন্স হয়। এখন ভার্বের ডেপথ সম্পর্কে আমরা একটু দেখি, একটি ভার্ব আসলে কতটুকু ডেপথে কাজ করে। দেখেন, এই যে ভার্বটি আমি বললাম, একটি ভার্বকে সাধারণত দুটো দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। একটি হচ্ছে ফাইনাইট ভার্ব এবং অপরটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব অর্থ কি বলেন তো? সমাপিকা ক্রিয়া। ভেরি গুড। ফাইনাইট ভার্ব হচ্ছে সমাপিকা ক্রিয়া। আর নন ফাইনাইট ভার্ব কি? যেটা সমাপিকা না, অসমাপিকা ক্রিয়া। এখন ফাইনাইট ভার্বকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব, এবং প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এবং অপরটি হচ্ছে কি ইনট্রানজিটিভ ভার্ব এবং অপরটি হচ্ছে কি অক্সিলিয়ারি ভার্ব। আরো একটা ভাগ যে আছে অক্সিলিয়ারি ভার্ব, সেটি কি ফাইনাইট ভার্বের মূল যে ভাগ আছে সেই দুটো ভাগের একটি, যার মধ্যে একটি হচ্ছে প্রাইমারি অক্সিলারি, মডেল অক্সিলারি এবং অপরটি হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এবং আমরা যদি বলি নন ফাইনাইট ভার্বকে তিনটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে জিরান্ড, একটি হচ্ছে পার্টিসিপল, একটি হচ্ছে ইনফিনিটিভ। যেখান থেকে সাধারণত প্রশ্ন এসে থাকে, জিরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ। জিরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ, তাই তো? জিরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ। এখন দেখেন, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব, একটি হচ্ছে সমাপিকা ক্রিয়া, একটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আপনাকে যদি জিজ্ঞাসা করি সমাপিকা ক্রিয়া কি, আপনি বলবেন কাজ সমাপ্ত করে। আপনাকে যদি বলি অসমাপিকা ক্রিয়া কি, আপনি বলবেন স্যার কাজ অসমাপ্ত রাখে। এখন আমি যদি বলি আচ্ছা ঠিক আছে, ভালো কথা, আপনি ঠিকই জানেন, কিন্তু এখন আমাকে বলেন কাজ সমাপ্ত হয়েছে সেটা কিভাবে বুঝবেন, আর কাজ সমাপ্ত হয় নাই সেটা কিভাবে বুঝবেন? আপনি বলবেন সেটা তো স্যার জানি না। সেটা না জানলে তো আসলে বেসিক্যালি আপনি বেসিকটাই জানেন না। তো সেই জন্য এটা হয়তো আপনাদের মানে ছোটবেলা থেকে ওইভাবে শেখানো হয়নি, বা আমরাই পড়ি না ওইভাবে, যে কিভাবে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বকে আলাদা করে চেনা যায় বা আমরা কিভাবে বুঝে থাকি, তাই তো? সেক্ষেত্রে স্যার আজ আমরা না এশারের নামাজের বিরতি দিতে পারি না ডিয়ার। আমি আপনার এশারের নামাজের বিরতিটা আসলে বিদ্যাবাড়ি থেকে খুব একটা বেশি দেয়া হয় না, খুব একটা বেশি ইনফ্যাক্ট দেয়া হয় না। তো সেই জন্য এশারের নামাজের বিরতিটা আমি দিতে পারবো না। বাট মাগরিব, আসর এরকম যে কোনো নামাজ হলে হয়তো আমি দিতে পারতাম, যেটা আসলে আমরা দেই সাধারণত। বাট এশারের নামাজের বিরতিটা আসলে পলিসিতেই নাই, পড়লেও হয় আর কি। আচ্ছা, এখন আসেন আমরা যদি যাই এই
ট্রানজিটিভ ভার্ব যাওয়ার আগে আমরা যদি বলি ফাইনাইট ভার্বকে কিভাবে চিনবো এবং নন ফাইনাইট ভার্বকে কিভাবে চিনবো, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। আসেন দেখি, প্রথমে বলা হচ্ছে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব যার অর্থ হচ্ছে সমাপিকা ক্রিয়া, কিভাবে আমরা চিনতে পারি সেটাকে? যে ভার্ব দ্বারা ফাইনাইট বলেন, যে ভার্ব দ্বারা টেন্স নির্ণয় করা যায় তাকে ফাইনাইট বলে। হ্যাঁ, টেন্স নির্ণয় করা যায়, বাট তাও টেন্স নির্ণয় করা যায় এটা অনেকের কাছে আসলে একটু কঠিন মনে হতে পারে। এটাকে যদি আরো সহজ করে বলে আমি বলতে পারি যে ফাইনাইট ভার্ব হচ্ছে নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী তার রূপের পরিবর্তন করতে পারে। আচ্ছা, একটু লিখে তারপরে বলছি যে ফাইনাইট ভার্ব নাম্বার, পার্সন ও টেন্স অনুযায়ী তার রূপের পরিবর্তন করতে পারে। তার রূপের পরিবর্তন করতে পারে, এর মানেটা কি আসেন তো দেখি। ধরেন আপনি বলছেন হি এর সাথে কি গো হবে নাকি গোজ হবে? কিন্তু আপনি যখন বলছেন আই, গো হবে না গোজ হবে? গো। তার মানে পার্সন অনুযায়ী পরিবর্তিত হচ্ছে। আবার টেন্স অনুযায়ী আমি গো কে ওয়েন্ট বলতে পারি না, অন বলতে পারি না। সিমিলারলি আমি যদি বলি এম কে আমি ইজ বলতে পারি অথবা আর বলতে পারি পার্সন ভেদে। পাস্ট টেন্সে ওয়াজ বলতে পারি, তারপরে পাস্ট টেন্সে আবার প্লুরালের ক্ষেত্রে ওয়্যার বলতে পারি। আমি শ্যাল কে শুড বলতে পারি ফিউচার ইন পাস্টে। আমি উইল কে উড বলতে পারি ফিউচার ইন পাস্টে, তাই তো? তার মানে এই সকল ভার্ব গুলোকে আপনি রূপের পরিবর্তন করতে পারছেন। সেটা কি হিসেবে? নাম্বারের উপরে ভিত্তি করে, পার্সনের উপরে ভিত্তি করে অথবা জেন্ডারের উপরে ভিত্তি, সরি টেন্সের উপরে ভিত্তি করে। তার মানে আপনি বলতে পারেন ফাইনাইট ভার্ব নাম্বার, পার্সন ও টেন্স অনুযায়ী তাদের রূপের পরিবর্তন করতে সক্ষম পারে। তার মানে নন ফাইনাইট ভার্ব বাকি থাকে হচ্ছে নন ফাইনাইট ভার্ব, যা কিনা নাম্বার, পার্সন ও টেন্স অনুযায়ী তার রূপের পরিবর্তন করতে পারে না। আমি যদি বলি নন ফাইনাইট ভার্ব, নাম্বার, পার্সন ও টেন্স অনুযায়ী তার রূপের পরিবর্তন করতে পারে না। তার রূপের পরিবর্তন করতে পারে না, ঠিক আছে? এখন খেয়াল করে দেখেন, আমি যদি বলি রিডিং ইজ আ গুড হ্যাবিট, রিডিং ইজ আ গুড হ্যাবিট, রিডিং ইজ আ গুড হ্যাবিট। এই যে রিডিং ইজ আ গুড হ্যাবিট বলা হচ্ছে, রিডিং এটার কি রূপের পরিবর্তন করা সম্ভব? জি না। আপনি রিডিং বলতে পারেন, টু রিডিং বলতে পারেন, করা সম্ভব না। সেক্ষেত্রে ফাইনাইট ভার্বের রূপের পরিবর্তন নাম্বার, পার্সন ও টেন্স অনুযায়ী করা সম্ভব না, কিন্তু তার রূপের পরিবর্তন, সরি নন ফাইনাইট ভার্বের রূপের পরিবর্তন আসলে করা যায় না, সেটা যতই হোক নাম্বার, যতই হোক পার্সন, যতই হোক টেন্স। তাহলে আমি যদি একটা সিমিলারলি আরো একটা জায়গায় যদি আমি বলি আই ওয়ান্ট টু গো টু স্কুল, এই যে টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটাও কি একটা নন ফাইনাইট ভার্ব, তাই না? আর আপনি পুরো পরিবর্তন করতে পারেন। টু প্লাস ভার্বের বেস ফর্ম কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম না বলে অন্য কিছু আপনি বসাতে পারেন? কখনোই পারেন না। টু প্লাস ভার্বের বেস ফর্ম সবসময় একসাথেই থাকে। তাহলে এটাও একটা নন ফাইনাইট ভার্ব যার কোনো পরিবর্তন হয় নাকি হয় না? হয় না। তাহলে আমি যদি বলি ফাইনাইট ভার্বের রূপের পরিবর্তন নাম্বার, পার্সন ও জেন্ডার অনুযায়ী, টেন্স অনুযায়ী হয়, নন ফাইনাইট ভার্বের রূপের পরিবর্তন নাম্বার, পার্সন ও টেন্স অনুযায়ী হয় না। এখন একটা প্রশ্ন যদি আমি আপনাদেরকে লিখিয়ে দেই, সেই প্রশ্নের উত্তরটা আমাকে করেন তো। সেই প্রশ্নের উত্তরটা আমাকে বলেন। আচ্ছা, মুখেই বলছি যে নিচের কোন জিনিসটির উপরে ভিত্তি করে ফাইনাইট ভার্বের রূপের পরিবর্তন হয় না? অপশন এ হচ্ছে নাম্বার, অপশন বি হচ্ছে পার্সন, অপশন সি হচ্ছে জেন্ডার, অপশন ডি হচ্ছে টেন্স। বলুন কি হবে? জেন্ডার।
জেন্ডারের উপরে ভিত্তি করে ফাইনাইট ভার্বের উপরে পরিবর্তন হয় না। নারীবাদী হন না কেন, নারীদের জন্য যে আলাদা ভার্ব নিয়ে আসবে, এত বড় দুনিয়াতে এখনো ভার্ব আসছে নাই যে নারীদের ওয়েট নেওয়ার মতো ভার্ব আছে। সেক্ষেত্রে যদি আমরা বলি যে নারীবাদী যতই হন না কেন আপনাদের জন্য আলাদা কোনো ভার্ব এখনো তৈরি হয়নি, তাহলে এত বুঝলে চলবে। আপাতত পরবর্তী যে অংশটা আছে সেটা আমরা ভার্বের ক্লাসে গিয়ে পড়বো। ভার্বের একটা ডিটেইল আমাদের ক্লাসে আছে, যেখানে নন ফাইনাইট ভার্বে আমরা ফোকাস করবো এবং যেখান থেকে একটি প্রশ্ন সাধারণত আসেই জিরান্ট পার্টিসিপল এবং ইনফিনিটিভ। এই যে নন ফাইনাইট ভার্বের যে জায়গাটা আছে সেই জায়গা থেকে সাধারণত একটি প্রশ্ন মোটামুটি আসে এবং সেটা হচ্ছে জিরান্ট পার্টিসিপল ইনফিনিটিভ, যেটা আমরা পরবর্তী ভার্বের যে ক্লাসটি আছে সেই ক্লাসের মধ্যে গিয়ে পড়ার চেষ্টা করব। ঠিক আছে? জিরান্ট পার্টিসিপলটাতে ঝামেলা আছে, এটা ভার্বের ক্লাসে আশা করছি থাকবে না, ভার্বের ক্লাসে থাকবে না। এবং আমাকে সলভ ক্লাসে একটু মনে করিয়ে দিবেন যে যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আমি আলোচনা 2-1 দিন করবো না, সমস্যা। ঠিক আছে? মানে ডিটেইলড আলোচনা হবে এটা নিয়ে, এটা একেবারে টাইম নিয়ে অনেক টাইম নিয়ে আলোচনা। একটু সূক্ষ্ম পার্থক্যটা স্যার একটু বলে দিন কি জিরান্ট পার্টিসিপলের মধ্যে সূক্ষ্ম পার্থক্যটা? পার্থক্য হচ্ছে একটা অ্যাডজেক্টিভের মতো করে কাজ করে, একটা নাউনের মতো করে কাজ করে। আমি এখন এটার ভেতরে যেতে যাচ্ছি না, কারণ কি আমি অর্ধেক বোঝাতে পছন্দ করি না। কারণ আপনি এখন যদি আমি আপনাকে কিছু বলি তাহলে আপনি হয়তো বা বুঝবেন, কিন্তু আমার অনেক স্টুডেন্টের মাথার উপর দিয়ে যাবে, তারা তো যে ভাষা বলছিল এগুলো তো বুঝতাম, এখন স্যার কোন ভাষা বলছে যে ভাষা আমি বুঝতেই পারছি না। এই জিনিসটা জন্য একেবারে একসাথে সবাইকে বোঝাবো, যেখানে কেউ কিছু না পারলেও ওই ক্লাসের পরে সবাই সবকিছু পারবেন। ঠিক আছে? সেই জায়গা পর্যন্ত আমরা আগে যাই। ঠিক আছে? তাহলে ভার্ব আমাদের যদি যাই, এরপরে আমরা যাই প্রিপোজিশন এবং কনজাংশন। প্রিপোজিশন, এই প্রিপোজিশন নিয়েও কিন্তু আমাদের একটা লেকচার আছে। আমরা প্রিপোজিশন নিয়ে যে জিনিসটি পড়ে থাকি সেই জিনিসটি হচ্ছে সাধারণত কোন শব্দের পরে কোন প্রিপোজিশন বসে থাকে, কখন অফ বসে, কখন টু বসে, কখন ফর বসে, কখন ফ্রম বসে। এটাই তো আমরা মনে করি প্রিপোজিশনে পড়া, তাই নয় কি? এটা ছাড়াও প্রিপোজিশনের একটা বেসিক জায়গা আছে, যে বেসিক জায়গাটা অনেকেই জানেন না বলে প্রিপোজিশন সম্পর্কে তারা হয়তো বা ভালো আইডিয়া রাখতে পারেন না। তো সেই বেসিক জায়গাটা যদি আমি বলি, দ্য ডিফারেন্স বিটুইন প্রিপোজিশন এন্ড কনজাংশন। প্রিপোজিশন এবং কনজাংশনের যে বেসিক পার্থক্য আছে সেই বেসিক পার্থক্যটি আমাদের জানা প্রয়োজন। তো সেজন্য প্রিপোজিশনকে দেখেন, আমরা যদি ভেঙে ভেঙে বুঝি, প্রি কথাটির অর্থ হচ্ছে পূর্বের, তাই না? পজিশন কথার অর্থ কি? স্থান। তাহলে প্রিপোজিশন কথাটির দ্বারা কি দাঁড়ায়? পূর্বের স্থান। তার মানে পূর্বের কোন একটা অবস্থান। এখন কার পূর্বের অবস্থান? প্রিপোজিশন দ্বারা যেহেতু বলা হয় পূর্বের স্থান, এখন কার পূর্বের অবস্থানকে আপনি প্রিপোজিশন বলবেন? আসেন দেখি। আমরা যদি বলি আই অ্যাম আ স্টুডেন্ট অফ বিদ্যাবাড়ি, এই সেন্টেন্সে নাউন কোনটি? বিদ্যাবাড়ি নাউন। বিদ্যাবাড়ি কোন নাউন? রিক্তা বলেন তো, বিদ্যাবাড়ি কোন নাউন? এতজন রিক্তা, একজন রিক্তা। রিক্তা শুনতে পাচ্ছেন? রিক্তা আবার পুরুষ কণ্ঠেও কথা বলে। ওয়াও, রিক্তা আপনি রিক্তা। আচ্ছা রিক্তা বলেন তো এটা কোন নাউন? বিদ্যাবাড়ি কমন নাউন স্যার। এই জন্যই তো রিক্তাকে আমি ধরেছিলাম, রিক্তা অনেক বেশি পারবেন বলেই সেই জন্যই রিক্তাকে ধরেছিলাম। আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে রিক্তা একটা ইউনিক করে ইনফরমেশন আমাদেরকে দিবেন। রিক্তা এটা কমন নাউন কেন বললেন? এটা প্রপার নাউন না। বিদ্যাবাড়ি তো একটা সুনির্দিষ্ট নাম। বিদ্যাবাড়িকে কি আরো ভাঙা যায়? নিশ্চয়ই ভাঙা যায় না। তো সেজন্য বিদ্যাবাড়ি একটা সুনির্দিষ্ট নাম, এটা একটা প্রপার নাউন, তাই তো? তাহলে আমি যদি বলি এই বিদ্যাবাড়ি যে নাউনটি আছে সেই নাউনের পূর্বে এই নাউনটিকে যুক্ত করতে একটা শব্দ ব্যবহৃত হয়েছে কিন্তু সেন্টেন্সের সাথে, এই অফ কথাটি, তাই না? এখন দেখেন অফ ছাড়া বা বিদ্যাবাড়ি ছাড়াও সেন্টেন্স হয়। আমি যদি বলি আই এম আ স্টুডেন্ট, সেটাও কিন্তু একটি সেন্টেন্স হয়, হয় না? আমি একজন ছাত্র। এখন এরপরে অফ বিদ্যাবাড়ি বলে সেই বিদ্যাবাড়ির সাথে পুরো সেন্টেন্সটিকে যুক্ত করার কাজটি কে করেছে? অফ, অর্থাৎ প্রিপোজিশন। তার মানে প্রিপোজিশনের যে কাজটি, সেই কাজটি হচ্ছে কোনো নাউন বা প্রোনাউনের সাথে পুরো সেন্টেন্সের একটি সম্পর্ক সৃষ্টি করা, তাই তো?
তার মানে প্রিপোজিশনের কাজটি হচ্ছে পুরো নাউন বা প্রোনাউনের সাথে পুরো সেন্টেন্সে, কোনো নাউন বা প্রোনাউনের সাথে পুরো সেন্টেন্সের একটি সম্পর্ক সৃষ্টি করতে যে সকল পার্টস অফ স্পিচ গুলো ব্যবহৃত হয় সেটাই হচ্ছে কি preposition। আপনারা কি আবার কি ঘুমিয়ে ধরেছে? অ্যাক্টিভকে আনমিউট করি, নীরা আনমিউট করেন, আনমিউট নীরাকে করে দিয়েছি। তারপরে আর কে আছেন যারা পার্টিসিপেটিভ থাকতে পারবেন? জাহিদ হাসান, আর কে আছেন? আমি। আপনি কে? আছে স্যার। কে আছে? মাসুম। আছেন? ওকে, ঠিক আছে। শায়লার হাত দেখতে পাচ্ছি আমি, তারপরে লাকি বাগচির হাত দেখতে পাচ্ছি, আসাদুজ্জামানকে দেখতে পাচ্ছি, রানীকে দেখতে পাচ্ছি, জাকারিয়া ইসলামকে দেখতে পাচ্ছি, তারপর রিমা পারভিনকে দেখতে পাচ্ছি, রুমাকে দেখতে পাচ্ছি, জেসমিন আক্তার দেখতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন স্যার আমাকে? সুমাইয়া সিদ্দিকাকে দেখতে পাচ্ছি, জি স্যার শুনতে পাচ্ছি। হাদিজা রুমাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনাদের সবাইকে আনমিউট করে দিয়েছি। আচ্ছা, তাহলে আমি যেটা বলছিলাম যে পার্টস অফ স্পিচের মাঝে নাউন অথবা প্রোনাউনকে পুরো সেন্টেন্সের সাথে যে সম্পৃক্ত করতে পারে বা সংযুক্ত করতে পারে সে কে? এখন এই প্রিপোজিশনের অ্যাডিশনাল কাজটি যদি আমি বলি, প্রিপোজিশন হচ্ছে সেন্টেন্সকে বড় করতেও সাহায্য করে। দেখেন, আপনি যদি বলেন আই এম আ স্টুডেন্ট, এই এতটুকু পর্যন্ত এই সেন্টেন্সটি থাকতো, কিন্তু অফ বিদ্যাবাড়ি বলে সেন্টেন্সটিকে কি করলেন আপনি? বড় করলেন। মানে আমি যদি বলি যে প্রিপোজিশন হচ্ছে যে সকল শব্দগুলো কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, প্রোনাউন এর পূর্বে বসে, এই নাউন বা প্রোনাউনের সাথে, এই নাউন বা প্রোনাউনের সাথে, এই নাউন বা প্রোনাউন এর সাথে পুরো সেন্টেন্সের বিয়ে দেয়, সম্পর্ক সৃষ্টি করে আর কি, সম্পর্ক সৃষ্টি করে, তারাই কি প্রিপজিশন, তারাই প্রিপজিশন হয়, তারাই প্রিপজিশন হয়। ঠিক আছে, তাহলে প্রিপজিশনের কাজ কি? সেন্টেন্সকে বড় করা অথবা কোনো নাউন বা প্রোনাউনের সাথে পুরো সেন্টেন্সের একটা কি করা? সম্পর্ক সৃষ্টি করা, সম্পর্ক সৃষ্টি করা। ঠিক আছে স্যার, আপনার ক্লাস আগেও করেছি, বেস্ট লাগে। ওকে, থ্যাংক ইউ সো মাচ মিনারা খানম। ওকে স্যার, আমাকে একটু ক্লাসের সুযোগ দেয়া। আচ্ছা, আপনার কমেন্টও উপরে চলে গিয়েছে স্যার, আমার কমেন্ট পড়েন নাই। যে রোকেয়ার কমেন্ট করেছে স্যার নিউদের আপ করেন। নিউদের আপ করবো কি, মানে আপ কি? আপনারা তো বেশি সুন্দর স্যার, আমার একটা কমেন্ট পড়লে আমার মনটা শান্তি পাইতাম। হ্যাঁ, আপনার কমেন্টটা পড়েছি, কিন্তু আপনার নামটা কি লেখা জানেন? রিয়েলমি RMX3710। খুব সুন্দর নাম, আশা করছি আপনি অনেকদিন বেঁচে থাকবেন, কিন্তু এই নামে বেঁচে থাকলে তো আসলে আপনাকে ডাকতে অনেক কষ্ট হয়ে যাবে। তো সেজন্য চেষ্টা করবেন একটু বাংলায় যদি কোনো নাম রাখা যায় তাহলে সেই নামটা রাখার চেষ্টা করবেন। রিয়েলমি, আপনি রিয়েল, আমি সেটা বুঝতে পেরেছি। অনলি ইউ আর দ্য রিয়েল পারসন অফ দিস ওয়ার্ল্ড, বাকি আর কেউই রিয়েল না, বাকি সবাই আনরিয়েল, তাই তো? আচ্ছা আসেন, এখন যখন বলা হচ্ছে তারাই প্রিপোজিশন যে কিনা কোনো নাউন বা প্রোনাউনের সাথে পুরো সেন্টেন্সের একটি সম্পর্ক সৃষ্টি করে, কিন্তু আমি যদি বলি এখানে আরো একটা জায়গা আছে যে কিনা যাকে আমরা বলে থাকি কি কনজাংশন। এই কনজাংশনটাও কিন্তু সম্পর্কই সৃষ্টি করে থাকে। তার সাথে কার সম্পর্ক সৃষ্টি করে থাকে? প্রিপোজিশন যেমন নাউন বা প্রোনাউনকে সংযুক্ত করে সেন্টেন্সের সাথে, কনজাংশন হচ্ছে দুটো সেন্টেন্সকে সংযুক্ত করে। ঠিক আছে, কনজাংশনের যে কাজ সেটা হচ্ছে দুটো সেন্টেন্সকে একটি সেন্টেন্সে পরিণত করার কাজটি করে থাকে, যা কিনা কনজাংশনের কাজ। ঠিক আছে, তাহলে আমি যদি বলি যে প্রিপোজিশন জাতীয় শব্দগুলো যখন দুটো সেন্টেন্সকে বা দুটো পার্টস অফ স্পিচকে বা দুটো ক্লজকে সংযুক্ত করে, তখন সেটিকে আমরা বলে থাকি কি? কনজাংশন। তাহলে একটু যদি লিখে ফেলি যে প্রিপোজিশন জাতীয় শব্দগুলো, প্রিপোজিশন জাতীয় শব্দগুলো যখন দুটি পার্টস অফ স্পিচ, দুটি একই পার্টস অফ স্পিচ, একই পার্টস অফ স্পিচ
স্পিচ বা দুটি সেন্টেন্স বা দুটি সেন্টেন্স বা দুটি ক্লজকে সংযুক্ত করে, দুটি ক্লজকে সংযুক্ত করে, তাই কনজাংশন হয়। এখন আমরা যদি বলি দুটি ক্লজ দুটি সেন্টেন্স একই প্রকার দুটো পার্টস অফ স্পিচ, একই প্রকার দুটো পার্টস অফ স্পিচ আপনি বুঝতে পারবেন, সমস্যা নাই। দুটো নাউনকে যুক্ত করলো, দুটো অ্যাডজেক্টিভকে যুক্ত করলো, আপনাদের এটা সমস্যা হওয়ার কথা নেই। কিন্তু একই মানে দুটো ক্লজকে সংযুক্ত করে, এই ক্লজটার ব্যাপারটা, ক্লজটা কিন্তু আপনাদের কাছে অনেকটা নতুন লাগছে যে স্যার ক্লজকে সংযুক্ত করে। আসেন ক্লজের কিছু বেসিক ইনফরমেশন সম্পর্কে একটু জানি। ক্লজ সাধারণত ক্লজকে বলা হয় সেটা দেখার আগে আসেন আমার সাথে একজন ভলান্টিয়ার থাকবেন, যে কেউ একজন কথা বলেন। হ্যালো, বলেছেন প্রথমে কে বলেছেন, রিপ্লাই কে দিয়েছেন প্রথমে? জাকারিয়া। ঠিক আছে, জাকারিয়াকে যদি বলেন। জাকারিয়া, ধরেন আমি বলছি আই অ্যাম জাকারিয়া, এটা কি একটি সেন্টেন্স হয়েছে? জি স্যার। নিঃসন্দেহে সেন্টেন্স হয়েছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এবং আমি যদি বলি and I do study, এই পরের অংশটা কি একটি সেন্টেন্স হয়েছে জাকারিয়া? তাহলে প্রথমটাও একটা সেন্টেন্স, দ্বিতীয়টাও একটা সেন্টেন্স, মাঝখানে and দ্বারা যুক্ত হয়েছে, তাই তো? ফুল স্টপ তো আমি এক জায়গায় দেখতে পাচ্ছি, ফুল স্টপ তো and এক জায়গায় দেখতে পাচ্ছি। এখানে কি আমি দুটো সেন্টেন্স বলতে পারবো নাকি একটি সেন্টেন্সই বলবো? মাঝখানে যে ছোট ছোট অংশ আছে তাদেরকে একটা যদি আমি আলাদা নাম দিই, তাহলে যে নামটায় তাদেরকে ডাকা সহজ হবে।